আপনারা শুনছেন রেডিও মালঞ্চয়ে অলৌকিক কাহিনী সমগ্র থেকে আজকের গল্প গজেন্দ্র কুমার মিত্র রচিত নজর। গল্প পাঠে প্রচ্ছদ, অন্যান্য চরিত্রে প্রচ্ছদ, সূচি ও রণধীশ। পর্ব 40। খুব একটা বেশি দিনের কথা নয়, গত মহাযুদ্ধের আমল সেটা। দেশ ভাগ হওয়ার ঠিক আগেই এই কাহিনীর শেষ। যে শিশুর কথা বলছি সে আজ পূর্ণ যুবক, পড়াশুনো শেষ করে চাকরিতে ঢুকেছে। ঘটনাটাও 16 আনাই প্রায় সত্যি, শুধু নামধামগুলো পাল্টানো হয়েছে, পাল্টানো উচিত বলে। কার্যকারণটা প্রথমে কেউ অত ধরতে পারেনি। সে তান্ত্রিকটি এসে না বললে আজও বোধহয় কেউ পারত না। পূর্ববঙ্গের বাড়ি সম্বন্ধে যাদের ধারণা আছে তারাই জানেন, পাঁচিল ঘেরা ঘন সম্বন্ধ বাড়ি ওদিকে বড় একটা হতো না। কোঠা বাড়ির কথা আলাদা, যাদের মাটির ঘর। অনেক সম্পন্ন ব্যক্তিও মাটির ঘরে থাকতেন, কেউ কেউ বা বন্যার জন্য থাকতে বাধ্য হতেন। ছিটে বাঁশের দেওয়ালে মাটি ধরানো, কোথাও বা এমনি বাঁশের ফ্রেমে সাধারণ মাটির দেওয়াল, কোথাও বা ছিটে বেড়া, শুধু মাটি নেই। অনেক জায়গা নিয়ে তাদের ভিটে গড়ে উঠত, খেয়াল খুশি মতো ছড়ানো। দাওয়া উঁচু বড় বড় ঘর, একটা বা একজোড়া এক জায়গায়, রান্নাঘরও তাই। ছাড়া ছাড়া, গায়ে গায়ে লাগানো নয় কোনটা কোনোটার সঙ্গে। পাঁচিলের বালাই নেই, শুধু বসবাসের ঘরগুলোর সংলগ্ন জমিটা নিকোনো সাপ করা থাকত। ঘাস বা আগাছা জন্মাতে দেওয়া হতো না, সেইটিকেই উঠোন বলতো। শহরে বা বড় শহরের উপকণ্ঠে যারা থাকেন, উঠোন বলতে তারা যা বোঝেন এ তার ধারে কাছেও যায় না। আসলে এটাকে উঠোনও বলা যায়, চলন বা চলাচলের রাস্তাও বলা যায়। রাস্তা হিসেবে একটু বেশি চওড়া এই যা, কারণ এরই একটা অংশ নির্বাধায় পুকুর পর্যন্ত চলে গেছে। গৃহ বিশেষে একাধিক পুকুর, কোনটা বা গেছে পিছনের সুপুরি নারকেলের বাগান পর্যন্ত। সেই একেবারে শেষে 5-6 বিঘা বা 8-10 বিঘা, যার যেমন জমি বাগান মিলিয়ে যেটাকে বাস্তু ধরা হয়, তার চারদিকে কারো হয়তো বা বাঁশের বেড়া, কারো বা কাঁটা গাছের, কারো বা তাও নেই। মাটি কেটে একটু নালা মতো করা আছে সীমানা হিসেবে। যেদিনের কথা বলছি, মুকুল বৌদি সেই রকম একটা চলাচলের রাস্তায়, উঠোনও বলতে পারেন তাকে, বসে ছেলেকে দুধ খাওয়াচ্ছিল। তখন ঠিক সন্ধ্যের মুখটা। চারদিকের বড় বড় গাছের ছায়ায় বেঁধে আবছা হয়ে এসেছে আলো, অথচ ঠিক আলো জ্বালারও সময় হয়নি। ঝুঁচকি বেলা যাকে বলে, এমনি সময় সেটা। কতকটা সেই আবছায়ার জন্যেই ফাঁকা এসে বসেছিল বৌদি, কিছুটা আলো পাবে বলে। সন্ধে দেখানো হলেও পাড়া গায়ে সেই প্রদীপের আলোই ভরসা। দুটো হেরিকেন আছে, একটা নিয়ে ছেলেরা পড়াশুনো করে, আর একটা জলে বাইরে চণ্ডী মণ্ডপে। মুকুল বৌদির ভাসুর বসে হিসেবপত্র দেখেন, পাড়ার লোকজন এলে গল্পও করেন। তাছাড়া সন্ধে দেওয়া হলে আবার কিছুক্ষণ অপেক্ষা করতে হয়। সেই সন্ধে কালটা না কাটলে নাকি খাওয়াতে নেই। অথচ দেরিও হয়ে গেছে ঢের। কিসেন এসেছে অনেক দেরিতে, গাই দুইতে দুইতে সূর্য পাটে বসে গেছেন। ছেলেটা খিদে চিল চেঁচাচ্ছে,
তৎসত্ত্বেও শাশুড়ি তিরস্কার করেছিলেন মুকুল বৌদিকে। ও কি গা বৌমা, এই রাক্ষসী বেলায় তুমি পথে বসে ছেলেটাকে দুধ খাওয়াচ্ছ? খোলা জায়গা, যাতায়াতের পথ তো নয়, 4 রাস্তার মোড় বলাই উচিত। 4টে পথ চারদিকে চলে গেছে, এই কি একটা বসবার জায়গা হলো? এমন সময় কোনো খোলা জায়গাতেই খাওয়াতে নেই, অন্যি দেবতাদের নজর লাগে। অত গা করেনি মুকুল বৌদি। সত্যি কোনো বিপদ হতে পারে তা ভাবেনি, ভাবার কথাও নয়। এসব ভয় থাকে মানুষের অল্প বয়সে, তবু তখনও কেউ ঠিক বিশ্বাস করতে পারে না। এসবে বিশ্বাস আসে বেশি বয়সে। যৌবনে ভয়ও থাকে না, বিশ্বাসও থাকে না। সে বয়সে অপদেবতার অস্তিত্ব একটা পরিহাসের বিষয় মাত্র। এই ঘটনার কয়েকদিন পরে ছেলের সেদিন 1 বছর বয়স পূর্ণ হতে ঠিক একটি দিন বাকি। মুকুল বৌদি ছেলেকে কোলে করে রাস্তায় এসে দাঁড়িয়েছিল। ঠিক দুপুরবেলা, চড়া রোদ। তবে বৌদি দাঁড়িয়েছিল একটা বড় কাঁঠাল গাছের ছায়ায়। অতটা কড়া রোদ বোঝা যাচ্ছিল না সেখানে। অবশ্য ছায়া না থাকলেই বাকি, রোদ থাকলেও দাঁড়াতে হতো। মুকুল বৌদি দাঁড়িয়েছিল মানিক জেলের খোঁজে। যে বুড়োটা মাছ দিয়ে যায়, আজ 3 দিন তার পাত্তা নেই। ফলে কারো পেটেই মাছ যায়নি কদিন। অসুবিধাটা মুকুলেরই বেশি। ছেলেটা সবে ভাত খেতে শিখেছে, কিন্তু মাছ না হলে এক দানা ভাতও খেতে চায় না। সেই গরজেই একেবারে রাস্তার ধারে এসে দাঁড়িয়েছে। মানিককে দেখতে পেলে 1 কুনকে চাল আর 2 কুনকে খুঁত কবুল করে নিজেদের পুকুরেই নামাবে একবার। আগে শুধু খুঁত দিলেই হতো, এখন আর কেবলমাত্র 2 কুনকে খুঁদে বড় পুকুরে জাল ফেলতে চায় না। যেদিন দরকার থাকে সেদিন সামান্য বস্তুও দুর্লভ হয়ে ওঠে। বহুক্ষণ দাঁড়িয়েও মানিকের দেখা পাওয়া গেল না সেদিন। ফিরেই আসছে। হঠাৎ একটি মেয়ে ছেলে কোথা থেকে এসে প্রায় পথ জুড়ে দাঁড়িয়ে গেল। আহা, কাদের খোকা গা? বাহ, ভারী সুন্দর খোকা তো। তোমার বুঝি গা মা? এইটি প্রথম না আর আছে? বাহ, বুক জুড়োনো ধন। খোকা বাবু, আমার সঙ্গে যাবে? পেট পুড়ে রসগোল্লা খাবো। বলতে বলতেই হাত বাড়িয়ে খোকাকে কোলে টেনে নিল সে। ইচ্ছে ছিল না মুকুল বৌদির। যার তার কোলে ছেলে দেওয়া পছন্দ করে না সে। বিশেষ করে সব মুখে মুখ দিয়ে চুমো খায়, বিশ্রী লাগে ওর। কিন্তু তখন সেই মুহূর্তে ঠিক বাধাও দিতে পারল না। স্বভাবতই ছেলে মেয়েকে সুন্দর বললে মা একটু গলে যায়, আর দিনে দুপুরে পাড়ার মধ্যে ছেলেকে একবার কোলে করবে, আপত্তিরই বা কি কারণ দেখাবে? বরং না দেওয়াটাই অভদ্রতা দেখায়। কেন দিচ্ছি না মুখ ফুটে বলাও তো শক্ত। আর মেয়ে ছেলেটিও নেহাত খুব ছোট ঘরের কি ভিখিরি এমনও মনে হলো না। বাসি করা ফর্সা কাপড় পরনে, রংটা ময়লা হলেও চেহারায় বেশ একটা শ্রী আছে। ওর কলকাতার মাসিমা বলেন লাজ্জত। মুখটাও কেমন যেন চেনা চেনা লাগছে, কোথায় যেন এর আগে দেখেছে ওকে। সেক্ষেত্রেও যদি কিছু পরে মনে পড়ে যায় যে মেয়ে ছেলেটি ওদের জানাশোনা কিংবা দূর সম্পর্কের আত্মীয় কেউ, তখন লজ্জার সীমা থাকবে না ছেলেকে কোলে দিতে অস্বীকার করলে। অবশ্য সে বেশিক্ষণ রইলও না। খানিকটা আদর করে চুমো খেয়ে আবার মায়ের কোলে ফিরিয়ে দিয়ে চলে গেল। সেই দিনই সন্ধ্যার সময় খোকার গা গরম হলো। রাত 10টা নাগাদ সে জ্বর উঠল 104 ডিগ্রিতে। গা পুড়ে যেতে লাগলো। ভয় পেয়ে রাত্রেই পাড়ার ডাক্তারকে ডেকে আনলেন যোগেশদা।
কিন্তু তিনি কিছুই বুঝতে পারলেন না। সর্দি নেই, কাশি নেই, বুকে সর্দি বসা কি জল জমা কোনোটারই কোনো লক্ষণ পাওয়া যায় না। টাইফয়েড বা ওই জাতীয় কোনো জ্বর হলে সঙ্গে সঙ্গে এত জ্বর বাড়ে না। তবে এটা কিসের জ্বর? বিষিয়ে টিসিয়ে গিয়েছিল কোনো রকম? অসহায় ভাবে এদেরই বারবার প্রশ্ন করেন ডাক্তারবাবু। জ্বর কিন্তু বেড়েই যাচ্ছে এদিকে। ভোরের দিকে সদরের লোক পাঠানো হলো হাসপাতালে বড় ডাক্তারের জন্যে। সদর খুব বেশি দূরও নয়, মাইল 6। তবু খানিকটা নৌকার পথ, ইচ্ছে থাকলেও তাড়াতাড়ি যাওয়া যায় না। ফলে সেখানে পৌঁছে ডাক্তারবাবুকে ধরে নিয়ে আস্তে আস্তে দুপুর গড়িয়ে গেল। তখন আর ডাক্তারের কোনো প্রয়োজন ছিল না, তার অনেক আগেই ছেলেটি মারা গেছে। কিন্তু কি হয়েছিল? কিসে মারা গেল? এত জ্বরই বা হঠাৎ উঠল কেন? এমন নীল হয়ে গেল কেন ছেলে? তা এই বড় ডাক্তারবাবুও কিছু বুঝতে পারলেন না। এর পরেও যোগেশদার একটি ছেলেই হলো, এটি আরো সুন্দর দেখতে, আরো স্বাস্থ্যবান। এর যখন 11 মাস বয়স, মুকুল বৌদিকে বাপের বাড়ি যেতে হয়েছিল। বাবার খুব অসুখ, মা তার আগে থাকতেই শয্যাশায়ী। এক বউ দিল্লিতে আর এক বউ ব্যাঙ্গালোরে। বাধ্য হয়েই মুকুল বৌদিকে যেতে হয়েছিল। সে কাছে থাকে, তার শ্বশুর বাড়িতেও লোকের অভাব নেই, অর্থাৎ কাজ করবার লোকের শাশুড়ি, পিসশাশুড়ি, বড় যা, এক বাড়ি মেয়ে ছেলে, এদেরও কিছু অসুবিধা ছিল না। যেতে হয়েছিল, গিয়ে থাকতেও হয়েছিল মাসখানেক। মা যতদিন না উঠে সংসারের ভার নিতে পারেন। এইখানে একদিন মুকুল বৌদির বাপের বাড়িতে দুখানা ঘর, কোঠা, তারই একটার সামনে দালানে ছেলেটাকে নিয়ে বসে আছে। ছেলে বুকের দুধ আজকাল খায় না বড় একটা, সেদিনই খাচ্ছিল একটু আধটু। এক বৃদ্ধা মহিলা এলেন। হরেন কেমন আছে রে তোর বাবা? হরেন মুকুলের বাবার নাম। মুকুল চিনতে পারল না ঠিক, কিন্তু চক্ষু লজ্জায় সেটা বলতেও পারল না। ইনি যে চেনেন আর ভালো করেই চেনেন, তাতে কোনো সন্দেহ নেই। সেক্ষেত্রে একে চিনতে না পারাটা ওরই অপরাধ বলে বোধ হলো। বিশেষ একটু পরেই আবার যখন ওর মার নাম ধরে তত্ত্ব করলেন, তরু কোথায় গেছে? সে ভালো আছে তো? মা গোপাল মামাদের বাড়ি গেছেন একটু কাজে। হাসি হাসি মুখেই খবরটা দিতে হলো। আসুন, বসবেন না? না না, আমি যাই। এইটি বুঝি তোর খোকা? বাহ, বেশ খোকা। কি খোকা বাবু, তোমার নাম কি? মুকুলের কোলেই রইল ছেলে। উনি শুধু গাল টিপে চুমো খেয়ে আদর করে চলে গেলেন। মা ফিরে আসতে মুকুল বৌদি ওর কথা বলল, বাবার ঘুম ভাঙতে তাকেও। দুজনেরই কেউই চিনতে পারলেন না ভদ্রমহিলাকে। এ গ্রামের তো কেউ নয়, কিন্তু অন্য গ্রামেরই বা কে এত পরিচিত? ওই বয়সী যত মহিলার কথা মনে হলো, খানিকটা মেলে, হয়তো পুরো কারুর সঙ্গে মেলে না। এর দিন দুই পরে এ ছেলেরও তেমনি জ্বর এলো। সে প্রচণ্ড গা পুড়ে যাওয়া জ্বর। এই গ্রামের যিনি একমাত্র ডাক্তার, তাকে সেদিনই কি কারণে পাওয়া গেল না। সে জায়গায় বড় কবিরাজকে ধরে নিয়ে এলেন হরেনবাবু। খুব বিখ্যাত কবিরাজ, বিস্তর নামডাক, রসসাগর উপাধি। তিনি হাসতে হাসতেই এসেছিলেন, কিন্তু ছেলের নাড়ি ধরতেই তার মুখ শুকিয়ে উঠল। তিনি হরেনবাবুকে বললেন, আমাদের শাস্ত্রে যেটুকু আছে আমি করছি, কিন্তু এর নাড়ির গতি আদৌ ভালো নয়। তোমাদের যাতে কোনো ক্ষোভ না থাকে সেইভাবে তোমরা চিকিৎসার ব্যবস্থা করো। অন্য কোনো ডাক্তারকে ডাকতে চাও, ডাকো। যা করার
সবই করা হলো। সন্ধ্যা নাগাদ একজন কেন, দুজন ডাক্তারই এলেন। যোগেশদারও এসে পড়লেন, কিন্তু কিছুতেই কিছু হলো না। রাত 1টা নাগাদ এ ছেলেও মারা গেল। পরে হিসেব করে দেখা হয়েছিল সেই দিনই ওর 1 বছর পূর্তির দিন। আর একটা দিন বেঁচে থাকলে জন্মদিন পেত। এর পরের ছেলে অর্থাৎ যোগেশদার তৃতীয় সন্তানটিও যখন এইভাবে ঠিক 1 বছরের হয়ে মারা গেল, তখন সকলেই চঞ্চল হয়ে উঠলেন। এতটা একেবারে কাকতালীয় হতে পারে না, অন্তত অনেকেরই তাই মনে হলো। ঠিক 1 বছর বয়স হলেই মরছে, আর একই ধরনের জ্বর, একই রকম লক্ষণ। জ্বর হওয়ার ঠিক আগে একজন করে অচেনা লোক আদর করে যাচ্ছে, সবটাই স্বাভাবিক, দৈবের যোগাযোগ বলে মানতে চাইলেন না তারা। তৃতীয় সন্তানটির বেলাও নাকি সেই জ্বর আসার আগের দিন যোগেশদা কোলে করে বেড়াতে বেরিয়েছিলেন। কি একটা অল্প বয়সী ফ্রক পরা মেয়ে পথে ধরে কোলে করে প্রচুর আদর করেছিল। অত অল্প বয়সের মেয়ে বলেই কোনো সন্দেহ হয়নি যোগেশদার, কিন্তু এখন প্যাটার্ন মিলে যাচ্ছে, মনে হচ্ছে সেই একই ব্যাপার। এরপর যে কিছু একটা করা দরকার সে বিষয়ে কারো সন্দেহ রইল না। সকলেই নিজের নিজের বুদ্ধি ও অভিজ্ঞতা মতো উপদেশ দিতে লাগলেন। নানা ধরনের পরিকল্পনা অনেক সময় পরস্পর বিরোধীও হয়ে উঠতে লাগল। শেষ পর্যন্ত কিন্তু যোগেশদার মামা কামিনী বাবুর পরামর্শটাই এদের সকলের মনে লাগল। কামিনী বাবু জানালেন, ওদের গ্রাম থেকে 3খানা গ্রাম পরে এক তান্ত্রিক সাধক থাকেন, পিশাচ সিদ্ধ, খুব বড় সাধক নাকি। তাকে গিয়ে ধরলে এর প্রতিকার হতে পারে। তিনি নাকি প্রসন্ন হলে দিনকে রাত করে দিতে পারেন। এমন বহু লোকের বহু উপকারই করেছেন তিনি, জীবনও রক্ষা করেছেন। কামিনীবাবুর এক সম্বন্ধীকে ঘোর সর্বনাশ থেকে উদ্ধার করেছেন। তবে পয়সার লোভ দেখিয়ে কিছু করানো যাবে না, সে মানুষ নন। খেয়াল হলে করবেন, নয়তো একেবারে হাঁকিয়ে দেবেন। খেয়াল হলে নিজেই পয়সা চেয়ে নেবেন, নইলে সেদে কেউ দিতে গেলে হয়তো লাথি মেরে বসবেন, নয়তো মুখে থুতু দিয়ে দেবেন। একবার চেষ্টা করে দেখা হোক তো অন্তত। যা মনে হচ্ছে সত্যি যদি তাই হয়, যদি কোনো অপদেবতারই ব্যাপার হয়, এটা ওর দ্বারাই একটা সুরাহা হবে। পরামর্শটা সকলেরই মনে লাগলো। কামিনীবাবু বলে দিলেন, পায়খানার কাপড় বা সম্ভব হলে আরো অসুচি অবস্থায় তার কাছে যেতে হবে। ঘোর নোংরার মধ্যে বাস করেন তিনি, কিন্তু তা দেখে ঘেন্না করা চলবে না, বা সে সম্বন্ধে কোনো মন্তব্য করাও না। স্থির হল যোগেশদা, তার দাদা ক্ষিতীশবাবু আর কামিনীবাবু এই 3 জনে যাবেন সেখানে। দুর্গা বলে একদিন শেষ রাত্রে নৌকো করে রওনা দিলেন ওরা। যেখানে গিয়ে যাত্রা শেষ হল, নদীর ধারেই একটা বিরাট পাঁকুড় গাছের 2টো মোটা শিকড়ের খাঁজে কোনো মতে আটকে থাকা একটা ভাঙা চালাঘর। এত আবর্জনায় পূর্ণ যে দূর থেকেই তার দুর্গন্ধে দম বন্ধ হয়ে আসে। আর তেমনি সেই লোকটিও, বড় বড় চুল, বাঘের মতো নখ, বোধহয় বছর 10-12 চান করেনি। পরনের জামা কাপড়ও ততই বচো। রাস্তায় যেসব পাগল ঘুরে বেড়ায় তাদের মতোই গায়ে পুরু হয়ে ময়লা জমে আছে। সবটা জড়িয়ে এমন একটা বদগন্ধ যে কাছে যায় কার সাধ্য। তবু যেতে হলো, প্রণামও করতে হলো। কে জানে কেন তিনি অতি সহজেই প্রসন্ন হলেন। সব শুনে বললেন, তোরা যা গিয়া, আমি যাইতেছি। স্যামরাডারে না দেখা কিছু বলন যাবে না। এরা রাহা খরচ বাবদ কিছু দিতে গেলে হুঙ্কার দিয়ে উঠলেন একটা।
আশ্চর্য এই, এত দূরের পথ নৌকো করে যখন ফিরে এলেন ওরা, তখন সন্ধে হয়, কিন্তু বাড়ি ঢোকার মুখেই যার সঙ্গে দেখা হলো সে সেই তান্ত্রিক সাধু ঘোষাল মশাই। বিড়বিড় করে বকতে বকতে আর কি যেন বাতাসে শুঁকতে শুঁকতে যোগেশদাদের বাড়িতেই ঢুকছেন। চোখাচোখি হতে এদের বিস্ময় লক্ষ্য করে হা হা করে হেসে উঠলেন। হাসিটিও যেন ঠিক সাধারণ মানুষের হাসি নয়, সে হাসির শব্দে এদের সর্বাঙ্গ শিউরে গায়ে কাঁটা দিয়ে উঠল। গাছপালায় যে সব কাকপাখির দল রাত্রের মতো এসে আশ্রয় নিয়েছিল, তারাও ভয় পেয়ে আর্তনাদ করে উঠল। ঘোষাল মশাই সেই প্রায় অন্ধকারেই মুকুলকে ভালো করে তাকিয়ে তাকিয়ে দেখলেন। তারপর আশ্চর্য কোমল সুরে বললেন, মা গুরুজনরা যা বলে তা শুনতে হয়। শাশুড়ি বারণ করেছিলেন, কথাটা উড়িয়ে দিয়েছিলে, মনে মনে হেসেও ছিলে, কিন্তু ওরা বহুদর্শী লোক, যা বলেন ভেবেই বলেন। সন্ধেবেলায় চলাচলের পথে বসে দুধ খাইয়েছিলে কেন বড় ছেলেটাকে? আর জায়গা পাওনি? সকলেই চমকে উঠল। কথাটা অনেকেই জানতো না, যারা জানতো তাদেরও মনে ছিল না। শুধু সেই সামান্য একটা তুচ্ছ ভুলের যে এত দূর পরিণাম হতে পারে তা বোধহয় মুকুলের শাশুড়িও ভাবেননি। মুকুল বৌদি তো ভয়ে বিবর্ণ হয়ে উঠল। ভয়ে দুঃখে অনুতাপে দেখতে দেখতে তার কপালে বড় বড় ফোঁটায় ঘাম দেখা দিল। যোগেশদার মাই প্রথম কথা কইলেন, তার গলায়ও কান্না। বললেন, তাহলে কি হবে বাবা? আমার বৌমার কোনো ছেলে বাঁচবে না? কে বললে বাজবে না? সপ্তাহিতে কথার ডক কাটিস কেন মাগি? বাজবে না তো আমি আছি কি করতে? সব ঠিক করে দেবো। এই তো আবার সামনে ছেলে আসছে ওর, এ বাঁচবে। ওর আরও ছেলে মেয়ে হবে, সব বাঁচবে। তবে যা বলে যাচ্ছি ঠিক মতো তা শুনতে হবে। যতদিন না ছেলের 18 মাস বয়স হচ্ছে ততদিন পর্যন্ত ছেলেকে কোনো খোলা জায়গায় বসিয়ে খাওয়াবে না। সন্ধ্যের পর ঘরের বার করবে না। আর কোনো অচেনা লোকের কোলে দেবে না। এই যদি শুনে চলতে পারো তাহলে আর কোনো ভয় নেই। এ ছেলে 18 মাস পেরিয়ে গেলে অন্য ছেলে মেয়েও বাঁচবে। কিন্তু ক্ষিতীশবাবু খুব ভয় ভয়ই প্রশ্ন করলেন। মার লাঞ্ছনা দেখে ভয় হয়ে গেছে তার। যদি কোনো বিশেষ কারণে বার করতে হয়? নিতান্তই যদি বার করতে হয়। এবার আর খিঁচিয়ে উঠলেন না ঘোষাল মশাই। সর্ষের তেলের মশাল জ্বালিয়ে এক হাতে মশাল আর এক হাতে ছেলে নিয়ে বেরোবে। যেই বেরো, যতক্ষণ বাইরে থাকবে, যার কোলে থাকবে তার হাতে সেই মশাল থাকবে, নেভা চলবে না। ঘোষাল মশাই বাইরে পুকুর পাড়ে বসে পান্তা ভাত আর বাসি মাছের অম্বল খেয়ে চলে গেলেন। যাবার সময় কি ভাগ্যি একটা টাকাও চেয়ে নিলেন ক্ষিতীশবাবুর কাছ থেকে। যোগেশদা তাড়াতাড়ি 5টা টাকা বার করে দিতে গিয়েছিল, তাকে কুৎসিত কটু ভাষায় গালাগাল দিয়ে উঠলেন। যোগেশদা সামনে থেকে পালাতে পথ পান না। ঘোষাল মশায়ের প্রথম কথাটা অচিরেই ফলে গেল। একটি ছেলেই হলো আবার মুকুল বৌদির। আগের মতোই সুন্দর ফুটফুটে ছেলে, তবে তাতে আরো চিন্তা বেড়েই গেল। ঠিক নিশ্চিন্ত হতে পারল না কেউ। ঘোষাল মশায়ের আশ্বাসবাণী যে সত্য হবে তা এখনো প্রমাণিত হয়নি। ছেলে এর আগেও হয়েছে সুশ্রী স্বাস্থ্যবান,
তিনবারই হয়েছে। 1 বছর করে বেঁচেওছে, কিন্তু রাখতে পারা যায়নি। এবার কি থাকবে? সত্যি কি ঘোষাল মশাইয়ের কোনো শক্তি আছে? জন্মদিন যত কাছে আসে ততই যেন কণ্টকসজ্জা বোধ হয় সকলের। মা বাবা ঠাকুমার তো বটেই, জ্যাঠা জেঠিদেরও কম নয়। বারবার এই বিশ্রী কাণ্ড হয়ে যাচ্ছে, কারুরই ভালো লাগছে না সেটা। কিন্তু ঘোষাল মশায়ের প্রভাবেই হোক আর সাবধানে থাকার জন্যেই হোক, উৎকণ্ঠ রুদ্ধ নিঃশ্বাস প্রতীক্ষার মধ্যে দিয়ে একসময় 1 বৎসর পূর্ণ হয়ে গেল খোকার। তাও যেন বিশ্বাস হতে চায় না। সবাই বারবার হিসেব করছেন, পাঁজি ক্যালেন্ডারের সঙ্গে মিলিয়ে দেখছেন। তবুও দুর্ভাগ্য যে সত্যি কাটল, 1 বছর যে ভালোয় ভালোয় পার হয়ে গেল, এ কথা ভাবতে পারেন না আর। সেই কারণেই আরো 2-3টে দিন ছটফট করল সবাই, আশা ও আশঙ্কায়, নিদারুণ সংশয়ের মধ্যেই। তারপর একটু একটু করে যেন নিঃশ্বাস পড়ল সকলের। আবার সহজ হতে শুরু করলেন সবাই। অবশ্য ফাঁড়া একেবারে কাটেনি, এটাও ঠিক। ঘোষাল মশাই 18 মাস বা 1.5 বছর সময় বেঁধে দিয়েছেন। ওই সময় পর্যন্ত সাবধানে থাকার নির্দেশ আছে। তবু আসল সেই ভয়ঙ্কর 1 বছরের সীমানা তো পেরিয়ে আসতে পারা গেছে, এই তো ঢের। অনেকদিন পর আবার এবাড়ির মেয়েদের মুখে হাসি ফুটল। এই 1টা বছর খুবই সাবধানে ছিলেন এরা। মধ্যে একবার রাত্রে বার করতে হয়েছিল খোকাকে। মুকুল তখন বাপের বাড়িতে। হঠাৎ এদের এক জ্যাঠা এসে পড়লেন, মানে যোগেশদাদের জ্যাঠা। ভারত ছাড়ো আন্দোলনে জেলে গিয়েছিলেন। দীর্ঘকাল পরে ছাড়া পেয়ে একবার এদের সঙ্গে দেখা করতে এসেছেন। সেই দিনই ভোররাত্রে রওনা হতে হবে। অবিলম্বে হাসপাতালে ভর্তি হওয়া দরকার, গুরুতরভাবে পীড়িত। একদিন দেরি হওয়া মানেও মৃত্যুর দিকে 1 পা বেশি এগিয়ে যাওয়া। সুতরাং তাকে নিয়ে যাওয়া যায়নি অত দূর। রাত পোহানো পর্যন্ত অপেক্ষাও করা যায়নি। খোকাকেই আনতে হয়েছিল। দূর বেশি নয়, মাত্র মাইল 4 ব্যবধান। তবু দেরি লাগে একটু। খানিকটা পথ নৌকোয় ও খানিকটা হেঁটে আসতে হয়, কিংবা গরুর গাড়িতে। সেই সমস্ত পথই হরেনবাবু 1 হাতে নাতিকে আর 1 হাতে মশাল নিয়ে এসেছেন, কারুর হাতেই দেননি। ফলে এখানে এসে যখন পৌঁছলেন, কোনো হাতিয়ার নাড়বার ক্ষমতা নেই। 3 দিন ধরে সেঁক মালিশ দিয়ে তবে সার ফিরিয়ে আনতে হয়েছিল। এইভাবেই হুঁশিয়ার থাকতে হবে। নিয়ম কানুন সতর্কতা একটুও শিথিল করা যাবে না, সে সম্বন্ধে সকলেই সচেতন, কারুরই দ্বিমত নেই। পরস্পরকে বলেওছেন বারবার। তবু কবে এবং কখন যে সে সতর্কতা শিথিল হয়ে এসেছে একটু, তা কেউই টের পাননি। এমনকি যার সবচেয়ে সজাগ থাকার কথা, সেই মুকুলও যে কখন নিজের অগোচরই একটু ঢিল দিয়েছে আগের সেই সদা সতর্কতায়, তা সেও বুঝতে পারেনি। আর তার ফলেই সেদিন একটা অঘটন ঘটে গেল। কালটা পূর্বাহ্ন বেলা, 9টা সাড়ে 9টা হবে। বাড়িতে লোকজনও বিস্তর, আর সেই জন্যই কারো খেয়াল হয়নি কথাটা। আর একেবারে বাইরেও নয়, দরজা ঘেঁষে বসেছিল ঠিকই, তবু ঘরের মধ্যে বসেই মুকুল দুধ খাওয়াচ্ছিল ওর ছেলেকে। 1 বছরের হলেও এখনো জিনুকে দুধ খায় খোকা। গ্লাসে বা বাটিতে চুমুক দিতে শেখেনি। ব্যাপারটা কেউ লক্ষ্যও করেনি। সকলের চোখের সামনে বলেই হয়তো বিশেষ করে লক্ষ্য করার মতো মনে হয়নি কারো। একান্ত সহজ ও স্বাভাবিক দৃশ্য। ঘরের সামনে দাওয়ায় বসে খাওয়ালেও কেউ লক্ষ্য করত না, লক্ষ্য করার কিছু আছে বলেও ভাবত না। সেই জন্যেই বুড়িটা কখন এসে দাঁড়িয়েছে এবং এক দৃষ্টে চেয়ে আছে ছেলেটার দিকে,
তাও কেউ অত লক্ষ্য করেনি। এই সময়টা পাড়ার বহু ছেলেমেয়েরা আসে তারা নানান কাজে। কেউ ধান ভেনে নিয়ে যায়, কেউ বা ঘরের কোনো কাজ করতে আসে, কেউ আসে মাছ বেচতে, কেউ মুড়ি ভাজতে, কেউ গোয়ালের কাজ করে, কেউ বা নিজের গরজেই আসে টাকা ধার করতে, তেল ধার করতে, চাল ধার করতে। ভিক্ষার্থী সাহায্যার্থী হয়েও আসে অনেকে। তাছাড়া অনেকেরই এটা যাতায়াতের পথ। এদের বড় পুকুরে স্নান করতে আসে অনেকে, পুকুর পাড় থেকে শাক তুলতেও। এদিক থেকে ওদিকে কোনো বাড়ি যাওয়ার পক্ষেও এদের উঠোন ডিঙিয়ে যাওয়া সহজ। সময়টাও কর্মব্যস্ততার। এসব দিকে সকালের জীবন শুরু হয় শহরের থেকে অনেক পরে। সেই জন্যেও কতকটা ধীরে সুস্থে কেউ কারো দিকে নজর রাখতে পারে না। নজর পড়ল প্রথম যোগেশদার মারই। মুকুল যে দরজার কাছে বসে ছেলেকে দুধ খাওয়াচ্ছে তা তিনি দেখেছেন, কিন্তু অত লক্ষ্য করেননি। অর্থাৎ সে ঘটনার পূর্ণ তাৎপর্যটা তার মাথায় আসেনি। এখনই বুড়িটার দিকেই তার নজর গেল। অপরিচিত মুখ। এ গ্রামের কেউ তো নয়ই, ঠিক পাশের কোনো গ্রামেরও নয়। কেমন একরকমের হাসি হাসি মুখে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে, প্রায় পলকহীন চোখে। সেই দৃষ্টি অনুসরণ করেই এবার যেন তিনি প্রথম দেখতে পেলেন মুকুলের কাণ্ডটা। সঙ্গে সঙ্গে প্রায় আর্তনাদ করে উঠলেন তিনি, বৌমা! সে চিৎকারে সকলেই চমকে উঠল। মুকুল তো উঠবেই। ত্রস্ত হয়ে শাশুড়ির দিকে তাকাতেই তার দৃষ্টি অনুসরণ করে বুড়িটাকেও দেখতে পেল। সঙ্গে সঙ্গে তার গলা দিয়েও একটি ভীত আতঙ্কগ্রস্ত স্বর বেরোলো। সে সভয়ে ছেলেটাকে বুকে চেপে ধরে আঁচল দিয়ে ঢাকতে ঢাকতে ভেতরে সরে গিয়ে সশব্দে কপাট দুটো বন্ধ করে দিল। মহা বিরক্ত হলো যেন বুড়িটা। অপমানাহত ক্ষুণ্ণ কণ্ঠে বলল, কেন কেন বিষয়টা কি? আমি কি নজর দিতাম নাকি? বলি নজর দিচ্ছিলাম মনে করো নাকি? পোলাটারে যে সরাইলা, ছি ছি ছি, এমনে ভাব নাকি? আমার তো কাম সারাই হয়ে আইছিল, চলিয়াই তো যাইতাম। এত আবার গন্ডগোলের আছেটা কি? বিড়বিড় করে বকতে বকতে বুড়িটা আশ্চর্য রকমের ক্ষিপ্র বেগে চলে গেল। এরা সকলেই এত হতচকিত হয়ে গিয়েছিলেন যে সে কে, কোথায় থাকে, কোথা থেকে এসেছে এবং কি দরকারে, সেসব প্রশ্ন করার কথা কারোর মনেই পড়ল না দৃষ্টির আড়ালে চলে যাওয়ার আগে। সেই দিন সন্ধ্যায় বাচ্চাটার জ্বর হলো, সেই ভুতুড়ে জ্বর। এদের মুখ শুকিয়ে আসা স্বাভাবিক। মুকুল এবং মুকুলের শাশুড়ি কান্নাকাটি শুরু করবেন তাতেও বিস্মিত হবার কিছু নেই। সকলেই ধরে নিলেন যে আর কোনো প্রতিকার সম্ভব নয়, একেও হারাতে হবে এবার। এমনকি ক্ষিতিশদা যখন ডাক্তার ডাকতে উদ্যত হলেন তখন যোগেশদাই তাকে বাধা দিল। কি লাভ দাদা, বুঝতেই তো পারছো। কিন্তু সামনে সেই সকল দিক আচ্ছন্ন করা অন্ধকারের মধ্যে একটা ক্ষীণ আশার আলো এই যে এবারে জ্বরের তাপটা পূর্ববারের মতো ভয়াবহ নয়, গতিটাও অত দ্রুত নয়। শেষ রাত্রেও 103-এর বেশি উঠল না, ছেলেও তেমন বেহুশ হয়ে পড়ল না। ক্ষিতিশদা তখনই মনস্থির করে ফেললেন আর কারো কথা শুনবেন না তিনি। একেবারে সদর থেকে বড় ডাক্তার ডাকবেন। তার এবার একটা ঘোড়া হয়েছে, সদরে পৌঁছতে 1 ঘন্টার বেশি সময় লাগবে না। যদি ডাক্তারকে ধরতে পারেন তো বেলা 9টা-10টার মধ্যে তাকে নিয়ে চলে আসতে পারবেন। যোগেশদারও বোধ হয় জ্বরটা দেখেই একটু ক্ষীণ আশার সঞ্চার হয়েছে। তিনি আর বাধা দিলেন না। কিন্তু ঘোড়ায় চড়ে বাড়ির সীমানা পেরিয়ে রাস্তায় এসে পড়তেই ঘোড়াটা হঠাৎ ভয় পেয়ে সামনের পা তুলে চিৎকার করে উঠল। ক্ষিতিশদা পড়ে যেতে যেতে কোনো মতে সামলে নিয়ে চেয়ে দেখলেন সামনে একটা মানুষের মতো কি। সেই শেষ রাত্রের ঝাপসা আলোতে আর একটু ঠাউরে দেখলেন ঘোষাল মশাই।
আপন মনে বিড়বিড় করে কি বকছেন আর ওপর দিকে মুখ তুলে কি যেন শুঁকছেন। এবার মনে পড়ল তার কথাটা সবাইকারই। ক্ষিতিজদা ঘোড়া থেকে নেমে তার পায়ে পড়লেন। ঘোষাল মশাই মুকুলকে ও মুকুলের শাশুড়িকে খুব তিরস্কার করলেন। তার তিরস্কার সাধারণ তিরস্কার নয়, কুৎসিত কদর্য ভাষা। এমনি শুনে কানে আঙুল দিতে হয়। ছেলেপুলে কি গুরুজনদের সামনে দিলে তো দাঁড়ানোই যায় না। তবে অভয়ও দিলেন ঘোষাল মশাই। বললেন, হারামজাদা, ডাক্তার ডাকতে হবে না, ও বেটাদের কম্য নয়। ওরা জানে মানুষ মারতে, এমনিই ভালো হয়ে যাবে। চরম অনিষ্টটা হতে পারেনি, আর 2 মিনিট দেরি হলে তাও হতো। তখন আর কিছুতেই বাঁচানো যেত না। যাকে আমি আছি, ছেলের জ্বর না ছাড়লে যাচ্ছি নি, তোরা নিশ্চিন্তি থাক। 3 দিন থাকবেন তিনি বললেন। কোথায় থাকবেন, কি খাবেন, সে সম্বন্ধেও স্পষ্ট নির্দেশ দিয়ে দিলেন। বাড়ির সীমানার বাইরে পাড়ার আস্তাকুর, যেটা জঞ্জাল টঞ্জাল ফেলা হয়, সেদিনও একটা আধ পচা মরা কুকুরকে ফেলে দিয়ে গেছে, সেইখানে থাকবেন। রসুন দিয়ে পচা মাছের তরকারি রেঁধে দিতে হবে, আর পান্তা ভাত। কেবল শেষ দিন রাত্রে অতিরিক্ত 2 বোতল দেশি মদ এবং খানিকটা ঝলসানো পোড়া মাংস চাই। ঠিক 3 দিনের দিনই ছেলের জ্বর ছেড়ে গেল। ঘোষাল মশাই বললেন, আর ভয় নেই, এবার যা খুশি করতে পারিস। আর সে আসবে না, অন্তত এ বাড়ি ঢুকবে না। তবে 18 মাস পূর্ণ হবার আগে এ বাড়ির বাইরে কোথাও যাস না। আর দেরিও তো নেই, মোটে 2 মাস। নাই বা গেলি কোথাও। ঘোষাল মশাইও সেদিন রাত্রে অন্তর্হিত হলেন। পরের দিন ভোরে উঠে আর তাকে দেখা গেল না। যেমন হঠাৎ এসেছিলেন তেমন হঠাৎই চলে গেলেন। এর মাসখানেক পরে একদিন সেই বুড়িটাকে আবার ওদের বাড়ির সামনে রাস্তায় দেখা গিয়েছিল। যেন কি একটা মতলবে ঘুরে বেড়াচ্ছে। ভেতরে ঢোকারই ইচ্ছে, কিন্তু ঠিক ঢুকতে সাহস করছে না। ভাবভঙ্গি কতকটা সেরকম। যোগেশদার মাই প্রথম দেখতে পান তাকে, চিনতেও পারেন সঙ্গে সঙ্গে। তিনি চিৎকার করে ছেলেকে ডাকেন। চিৎকারে যোগেশদা, ক্ষিতিজদা দুজনেই ছুটে আসে। সেই দিন বাড়িতে অনেকে এসে পড়েছিল। ক্ষিতিজদার ভাগ্নেরা, কামিনী মামার ছেলেরা, বিস্তর ছোকরা, তারাও হৈ হৈ করে বেরিয়ে পড়ল। এরা কেউই চিনত না বুড়িকে, কিন্তু ব্যাপারটা শুনেছিল। যোগেশদা সেদিন দেখেছিল, আজও চিনতে পেরেছে। মা এদের কাছে পরিচয়টা দিতে দিতে সে রাস্তায় বেরিয়ে ছুটতে লাগলো বুড়িটার পেছনে। বহুদিনের নিরুদ্ধ উষ্মা তার। স্ত্রী হত্যা হয় হোক, ডাইনিকে নিজে হাতে পুড়িয়ে মারবে সে। ততক্ষণে ছেলের দলও বেরিয়ে এসেছে। সবাই মিলেই ছুটতে শুরু করল। বুড়িও ব্যাপারটা বুঝে ছুটতে শুরু করেছে আগেই। তবে তা নিয়ে ওরা কেউ মাথা ঘামায়নি অত। একে মেয়ে ছেলে, তাই বুড়ো মানুষ, কতক্ষণ পারবে ওদের সঙ্গে ছুটতে? কিন্তু আশ্চর্য এই, এরা সকলেই অল্প বয়সী, গ্রামের ছেলে, খেলাধুলোও করে সকলে। ছোটা প্রত্যেকেরই অভ্যেস আছে এদের। তবুও বুড়িটাকে ধরতে পারল না ওরা। ওরা যত জোর দেয়, বুড়িও তত জোরে দৌড়োয়। ছুটতে ছুটতে ক্রমশ গ্রামের সীমানায় এসে পড়ল। সামনে দিগন্ত বিস্তৃত মাঠ, ধানের ক্ষেত। অবশ্য তখন ধান কাটা হয়ে গেছে। তবুও দৌড়তে অসুবিধা হয় বই কি। সে অসুবিধা দুপক্ষেরই হবার কথা। কিন্তু এই সময় একটা অদ্ভুত কাণ্ড ঘটল। মাঠের মাঝামাঝি একটা গাছ ছিল, সম্ভবত শিমুল গাছ, বিরাট বহুদিনের গাছ।
বুড়িটা সেইখানে গিয়ে হঠাৎ সেই প্রকাশ্য দিবালোকে সকলের সামনে চোখের নিমেষে মিলিয়ে গেল। আগের মুহূর্তেও সকলে দেখেছে বুড়িটাকে সেই গাছটা দু হাতে জড়িয়ে ধরতে। পর মুহূর্তেই আর কোনো চিহ্ন দেখতে পেল না তার। ভয় হবারই কথা, ভয় হলো। যতই দিনের আলো হোক আর দল বেঁধে থাক, এমন অলৌকিক অবিশ্বাস্য কাণ্ড দেখলে কার না ভয় হয়। সকলেরই গাটা ডোল দিয়ে উঠল একবার, মুখ শুকিয়ে গেল। কিন্তু যোগেশ দাও প্রতিহিংসায় স্থির প্রতিজ্ঞ। সে বলল, এই আমি এখানে আছি, তোরাও জন্দুই থাক। বাকি সব বাড়ি গিয়ে কিছু কাঠ খড়া তেল নিয়ে আয়, গাছটাকে পুড়িয়ে দেব। সেই মতোই ব্যবস্থা হলো। চারদিকে কাঠ খড় সাজিয়ে তেল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হলো। বিপুল অগ্নিশিখা উঠল গাছটার চারদিক বেয়ে। সে আগুন আর ধোঁয়া দূর দূরান্তরের গ্রাম থেকেও দেখা গেল। শয়ে শয়ে লোক ছুটে এলো ব্যাপার কি দেখার জন্য। ডালপালা, শাখা প্রশাখা, পত্রপল্লব সব ঝলসে পুড়ে গেল। কিন্তু আশ্চর্য এই, মূল কাণ্ডটা কিছুতেই পুড়ল না। বহু চেষ্টা করেও, সন্ধে পর্যন্ত চেষ্টা করে যোগেশদাকেও হাল ছাড়তে হলো শেষ অবধি। ছালগুলো পুড়ে সাদা ছাই হয়ে গেল সেই অসহ উত্তাপে। কিন্তু কাণ্ডটা যেমন ছিল তেমনিই দাঁড়িয়ে রইল। আজও আছে নাকি? তেমনি খাড়া দাঁড়িয়ে আছে। সেদিনও একদল এসেছে দেশ থেকে, পাকিস্তান হবারও বেশ কয়েক বছর পরে। তারাও এসে গল্প করেছে। শাখা প্রশাখাহীন নিষ্পত্র সাদা কাণ্ডটা এমনিই আছে আজও। না পচছে না ঘুম ধরেছে তাতে। কে জানে আরও কতকাল থাকবে। রেডিও মালঞ্চর গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, রেডিও মালঞ্চ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তোমাদের চেনা পরিচিত বন্ধু বান্ধবের মধ্যে চ্যানেলটিকে শেয়ার করবে। আজ এই পর্যন্তই। আবার আসবো অন্য গল্প নিয়ে পরের সপ্তাহে। ততক্ষণ পর্যন্ত শুনতে থাকো রেডিও মালঞ্চ।